আমি যতটুকু যেভাবে বেড়ে উঠেছি তার সঙ্গে আমি যে মিডিয়াতে দেখেছি কারণ এই ১৬টা বছর তো আমার চোখের সামনে দিয়েই সবকিছু হয়েছে। আমি দেখেছি। আমি রাজনীতি খুব একেবারেই সব শাটল ব্যাপার না বুঝলেও এই আওয়ামী লীগের মাফিয়া গভর্নমেন্টটা আমি সব দেখেছি। তো তারেক রহমান সম্পর্কে আমি যতটুকুই পড়েছি, স্টাডি করলাম, আমার তারেক রহমানের এখন তার অ্যাটিটিউড, কথাবার্তা, তার যে বক্তব্যগুলো যখন দেখছি, গ্রেট। আমার কাছে ভালো লাগছে। আমরা একটা লিডারশিপ আমরা যে একটা দুর্নীতির যে ব্যাপারগুলো সেই জায়গা থেকে আমরা কথা বলবো এবং উনি এটা এখানেও বলেছে পারিবারিক তন্ত্রের ব্যাপারে কথা বলছে, পরিবারতন্ত্র থেকে বেরিয়ে তারেক রহমানের ৩১ দফা এবং বিএনপি ৩১ দফা যেটা বলতে হয়, অসম্ভব ভালো লেগেছে আমার। আমি এটা নিয়ে পুরো বক্তব্যটা শুনেছি। তারেক রহমানের যে বক্তব্যগুলো আমরা আমরা তারেক রহমানকে আ ফার্স্ট এ আমরা যেভাবে জানতাম হাওয়া ভবন, দুর্নীতি ব্যাপারগুলো। বাট আমি পার্টিকুলারলি তারেক রহমানকে একটা লন্ডন তারেক বলব। মানে অর্থাৎ লন্ডনে যেভাবে হোক আওয়ামী লীগ গভর্নমেন্টের সময় উনি যেভাবে চিকিৎসার জন্য লন্ডনে গেছেন, যাওয়ার পর ওখানে স্টে করেছেন। সে তারেক রহমান মানে তার আগের তারেক রহমান আর বর্তমান তারেক রহমান এক না। অনেক পার্থক্য তার কথাবার্তায় এবং তিনি কি চান এবং কথার প্রত্যেকটা শব্দ চয়ন অসম্ভব ভালো লেগেছে আমার এবং একজন দেশপ্রেমিকের যে বক্তব্যগুলো হওয়া উচিত ঠিক সেই বক্তব্যগুলো দিয়েছেন। ৩১ দফা তো আনডাউটেডলি চমৎকার কিছু দফা দিয়েছেন। ব্রিলিয়ান্ট এক কথা বলতে গেলে ব্রিলিয়ান্ট কত কিছু আ দফা নিয়ে আসছেন। আমরাও চেয়েছিলাম এই টাইপের বিষয় আসুক। বিএনপি বললেই আমাদের কাছে মাথায় আসে বিভিন্ন দল থেকে আসা কিছু লোক, আ সিনিয়র একটা ব্যাপার রয়েছে এবং যাদের মধ্যে প্রবলেম যায়, ছাত্র ইউনিয়ন বা বিভিন্ন বাম-টাম এই টাইপের মিশ্রিত একটা দল। এবং আমরা অনেক সময় ট্রোল করে এটাও বলি বিএনপি মেক্সিমাম স্থায়ী কমিটির সদস্যরা এক পা কবরে দিয়েছেন। এই টাইপের ব্যাপার এবং অনেকে ফখরুল ইসলামকে প্রধানমন্ত্রী চায়, তারেক রহমানকে চায় না বা তারেক রহমানের সাথে অনেক আ ঝামেলা আছে। এই টাইপের বিষয়গুলো আছে। খালেদা জিয়া প্রধানমন্ত্রী হচ্ছে না এটা আমরা অনেকটাই আ কনফার্ম। দ্যাট মিনস তারেক রহমানই হচ্ছে এবং দৃশ্যত বলতে গেলে বাংলাদেশে এই মুহূর্তে রাজনীতিতে ক্ষমতায় যদি কে আসতে যাচ্ছে যদি বলি বা কে আসতে পারে, এটা সবাই এক কথায় বলবে বিএনপি। বিএনপি এই মুহূর্তে চায়নি যে ৩ মাস বা ৬ মাসের মধ্যে নির্বাচন ব্যাপারগুলো নিয়ে কথা বলেনি। এবং তারেক রহমান সহ বিএনপি বারবার বলছে যে এই গভর্নমেন্টকে অন্তর্বর্তী সরকারকে টিকিয়ে রাখতে হবে। টিকিয়ে রাখাটা আমাদের দায়িত্ব বা কর্তব্য এভাবে বলেছেন। বিএনপির কতগুলো মুভমেন্ট আমার কাছে মানে এক কথায় যদি বলতে যাই খুব ভালো লেগেছে এবং ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসের ওখানে উনি আ ওইদিন জনমানুষের চিন্তা ভাবনা করে তাদের দুর্ভোগ পোহাতে হবে সেই হিসেবে চিন্তা করে সেদিন প্রোগ্রাম দেয়নি। আ ফ্রাইডের দিন প্রোগ্রাম দিয়েছে ৮ নভেম্বর। তারেক রহমানের কথাগুলো কেন বলছি? আমি তারেক রহমান বক্তব্য যেগুলো শুনছিলাম, উনি যে দফাগুলো বলছিলেন, এত চমৎকার বক্তব্য এবং আ মনে হয়েছে যেন উনার নিজের মনের কথাগুলো উনি ওখানে ফুটিয়ে তুলেছেন এবং ডেফিনিটলি ডিসকাশন তো হয়েছে সবকিছু মিলে। আমরা আমরা বিএনপিকে বিএনপি কখনো এখানে এমপির কে হবে না হবে এই ক্যালকুলেশন এ নেই। কয়টা আসন পাবে না পাবে। আন্ডারলি বিএনপি জানে যে আমরা এখানে নির্বাচন করলে মেক্সিমাম বিএনপিরই আ আসন পাবে বা হেভি প্রার্থী নিয়ে তাদের কোনো চিন্তা ভাবনা নেই। যেটা জামাত বা অন্যান্য দলগুলোর মধ্যে রয়েছে। শেষে বিএনপি এখন যেটা চিন্তা করছে লং টার্ম আ ক্ষমতা বলেন বা লং টার্ম দেশে শাসন করার যে একটা চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনা থেকে জনগণের কথা চিন্তা করে পালসটা বুঝে কিছু দফা দিয়েছে। দফাগুলো চমৎকার। আমি কিছু দফা নিয়ে আলোচনা করব। পাশাপাশি এগুলো আপনারাও দেখতে পারবেন। আমি এটার লিঙ্কটা দিয়ে দিব। আমি কিছু কথা বলি। সেখানে তারেক রহমানের যে কথার মধ্যে ফুটে এসেছে একেবারে একদম যেগুলো আলোচনা বাহিরে যেমন ইউটিউবার, কনটেন্ট ক্রিয়েটর এই ব্যাপারগুলো নিয়ে আসছে। উনি সাংবাদিকতার কথা বলে নিয়ে আসছে। উনার নামে যে কার্টুন, খালেদা জিয়ার নামে কার্টুন যে আঁকা হতো এবং যে নিরপেক্ষর ব্যাপারটা, উনি কোনো পত্রিকা অফ করেন না, টেলিভিশন চ্যানেলে কোনো বাধা দেন না এই ব্যাপারটা নিয়ে আসছেন। মানে আওয়ামী লীগ যা করছে মানে তার সাথে উনি হালকা করে একটা কম্প্যারিজন দিয়েছেন এবং উনি এটাও বলতে চাচ্ছেন প্রতিহিংসামূলক এবং প্রতিশোধের রাজনীতির ব্যাপারটা নিয়ে কথা বলেছেন। ফাইন। উনি গণতন্ত্র, ভোটাধিকার নিয়ে কথা বলেছেন। সবচেয়ে বড় বিষয় হচ্ছে বাংলাদেশে যে ২ টা প্রধানমন্ত্রী থাকতে পারবে, এর চেয়ে বেশি থাকতে পারবে না। এই ব্যাপারটা কিন্তু উনি অনেক আগে নিয়ে আসছেন। এটার কথা সে 2018 এর পরবর্তী সময় থেকে আসছে।
বাট উনার সবচেয়ে ভালো লাগার যে বিষয়গুলো হলো উনার প্রত্যেকটা কথার মধ্যে একটা দেশের রাজনীতি এবং দেশের মানুষের কথাগুলো ফুটে আসছে। আমরা দেখেছি বিদ্যমান সংসদীয় ব্যবস্থার পাশাপাশি বিশেষজ্ঞ জ্ঞানের সমন্বয়ে আ রাষ্ট্র পরিচালনার লক্ষ্যে দেশের বিশিষ্ট নাগরিক এবং শিক্ষাবিদের কথা বলেছেন, পেশাজীবীর কথা বলেছেন, রাষ্ট্রবিজ্ঞানীর কথা বলেছেন এবং যে যেখান থেকে গুরুত্বপূর্ণ। আস্থা ভোটের কথা বলেছেন, অর্থ বিল, সংবিধান সংশোধনী বিল সহ রাষ্ট্রীয় নিরাপত্তার প্রশ্নে জড়িত এমন সব বিষয় ব্যতীত অন্য সব বিষয়ে সংসদ সদস্যদের স্বাধীনভাবে মতামত প্রদানের সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন করার বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা বিবেচনা করা হবে। উনি এই কথা বলেছেন, একটা দফার মধ্যে বলেছেন। রাজনৈতিক দলগুলোর মতামতের কথা বলেছেন। বিশিষ্টজন অভিমতের কথা বলেছেন। সব অ্যাকসেপ্টেড। এখন আপনি বলতে পারেন এগুলো তো বলে মানে অনেকে ইশতেহারের মতো বাট আল্টিমেটলি তো কিছু হয় না। আমার কাছে মনে হচ্ছে আমরা একটা নতুন বাংলাদেশ পেতে যাচ্ছি এবং তারেক রহমান আনডাউটেডলি আমার কাছে মনে হচ্ছে সে নতুন বাংলাদেশের নেতৃত্ব দিতে পারে। এটা আমাদের জন্য সৌভাগ্য। আমরা তারেক রহমানকে পাবো। এখন তারেক রহমান যে কথাগুলো বলেছেন, সে কথাগুলো যদি আ ফুটে ওঠে তার কাজের মাধ্যমে, তাহলে আনডাউটেডলি বাংলাদেশ চমৎকার একটি দেশ হবে। আমি এটি বিশ্বাস করি। তার যে রাজনৈতিক জ্ঞানটা লন্ডনে যাওয়ার পর, চলাফেরা করার পর, সে আগেও ছিল। বাট আমার কথা হচ্ছে সে এই যে তার এমন সময়টা আমরা তারেক রহমান বলতেই তো দুর্নীতি বুঝতাম, হাওয়া ভবন বুঝতাম, গিয়াসউদ্দিন আল মামুনের কথা বুঝতাম। অর্থাৎ সবকিছু বুঝতাম। তারেক রহমান শুধু বেশি দুর্নীতি করেছে এই সরকার। মানে এই বেশি মানে কি? তারেক রহমানটাকে আসলে আ এটাকে সাইনবোর্ড একটা মানে ফুটিয়ে তোলা হয়েছে ব্যানার তারেক রহমানের দুর্নীতি এসে। তারেক রহমান দুর্নীতি কিন্তু প্রমাণ হয়নি। অর্থাৎ এটা মাথায় রাখতে হবে। বাট এই তারেক রহমানের যে এখন যে বডি ল্যাঙ্গুয়েজ বা কথাবার্তা বা তার যে জ্ঞানটা, সেই জ্ঞানটা আমার কাছে মনে হচ্ছে অনেক সিনিয়র রাজনীতিবিদ চেয়েও চমৎকার এবং ভালোভাবে করেছেন। উনি একটা কথা বলেছেন ৮ নম্বর দফাতে, সংকীর্ণ রাজনৈতিক দলীয়করণের ঊর্ধ্বে উঠিয়া সকল রাষ্ট্রীয়, সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে স্বচ্ছতা, জবাবদিহিতা, বিশ্বাসযোগ্যতা পুনঃপ্রতিষ্ঠা করার লক্ষ্যে এসব প্রতিষ্ঠান আইনি সংস্কারের মাধ্যমে পুনর্গঠন করা হবে। চমৎকার! এবং উনি দলীয় কিছু কথা বলেছেন। মানে একেবারে আমি বললাম না, উনি যে সমাবেশে যে করার পরে যে ময়লা, আবর্জনা থাকে এগুলো পরিষ্কারের কথা বলেছেন। রাস্তাঘাটের মানে কোনো ময়লা থাকলে সেটা যেন সমাবেশ করার শেষে যেন পরিষ্কার করে দেয়। এটা নতুন এক বাংলাদেশের জন্য আসলে বার্তা তারেক রহমানের পক্ষ থেকে আমার কাছে মনে হচ্ছে। এখন আপনি বলতে পারেন এটা সুশীল দেখাচ্ছে বা মিষ্টি-পাশের কথা বলছে। এভাবে বললে কিন্তু এখানে জামাতের বিষয় চলে আসবে। শফিক রহমানের বিষয়টা চলে আসবে। তারেক রহমান চাচ্ছে চেঞ্জেসটা আসুক বাংলাদেশে। উনি এই যে গণ-অভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশটাকে নতুনভাবে আসলে করার প্ল্যানিং চাচ্ছে। উনি সব একবারও বলে না যে আমরা করব, আমাদেরকে করতে হবে। এই কথাগুলো একবার উনি মামলিং করেছিলেন। আমার শব্দটা বলার পরে উনি হঠাৎ কবে থেকে আমাদের বলছেন। আমার কাছে এটা আরো বেশি ব্রিলিয়ান্ট মনে হয়েছে উনার কথার মাধ্যমে। দেন উনি আরেকটা কথা বলেছেন, আ দেশপ্রেমে উদ্বুদ্ধ পরিষেবা জনপ্রশাসন, পুলিশ প্রশাসন গড়ে তোলার লক্ষ্যে যোগ্য, অভিজ্ঞ ও প্রাজ্ঞ ব্যক্তিদের সমন্বয়ে একটি প্রশাসনিক সংস্কার কমিশন গঠন করা হবে। চমৎকার! এটা খুব দরকার। গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিতে বিধান ও সার্বিক সংস্কারের লক্ষ্যে সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি, মিডিয়া সংশ্লিষ্ট পেশাজীবীর অভিজ্ঞ এবং গ্রহণযোগ্য মিডিয়া ব্যক্তিদের সমন্বয়ে একটি মিডিয়া কমিশন গঠনের কথা বলেছেন। দারুণ! দেন হচ্ছে দুর্নীতির ক্ষেত্রে কোনো আপোস করা হবে না কথা বলেছে এবং ১.৫ দশকব্যাপী সংগঠিত অর্থ পাচার ও দুর্নীতি অনুসন্ধান করা একটি শ্বেতপত্র প্রকাশ করা হবে বলে উনি বলেছেন। এভাবে ৩১ টা দফার কথা বলেছেন। সর্বস্তরে আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে। মানবিক মূল্যবোধ ও মানুষের মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা এবং গুম-খুন, আ বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং এসব ব্যাপারে উনি বলেছেন এগুলো বিচার করা হবে এবং কসপায়া নামে যে নির্বিচারে হত্যা করা হতো, গুম করা হতো, অপহরণ করা হতো, এই টাইপের ব্যাপারগুলোতে উনি প্রত্যক্ষভাবে জড়িত যারা আছেন সকল ব্যক্তিকে আইন অনুযায়ী সুবিচার প্রতিষ্ঠা করা হবে বলা হচ্ছে। দেন উনি অর্থনৈতিক যে ব্যাপারটাকে ফোকাস করছে ন্যায় বিচার মানে প্রত্যেকটা টপিক উনি টাচ করেছে। অর্থনৈতিক ন্যায় বিচার নিশ্চিত করার লক্ষ্যে বিশেষজ্ঞ অর্থনীতিবিদ, গবেষক, অভিজ্ঞ ব্যাংকার, কর্পোরেট নেতা, প্রশাসনিক অভিজ্ঞতা সমান ব্যক্তি সমন্বয়ে একটি অর্থনৈতিক সংস্কার কমিশন গড়া করবে। দেখেন প্রত্যেকটা জায়গায় এভাবে যখন মানুষগুলো যখন ইনভলভমেন্ট হবে, আমি জানি এর মধ্যে অনেকে দুর্নীতি থাকতে পারে। থাকবে না যেরকম না। হুট করে তো বাংলাদেশ চেঞ্জ হয়ে যাবে না একেবারে। বাট একটা ভালো রেশিও যখন আস্তে, আস্তে বাড়তে থাকবে সব জায়গায়, আমরা পরিবর্তনটা পাবো। এবং এই জায়গায় আমাদের কাজ করতে হবে। আমরা এখানে গভর্নমেন্টের যেকোনো জায়গা হলে আমাদের মুভমেন্ট আমরা এটা নিয়ে কাজ করব। আমরা যখন কোনোখানে দুর্নীতি হবে যেভাবে আমরা এই মাফিয়া গভর্নমেন্টের
এগেইনস্টে দাঁড়িয়েছিলাম, ঠিক সেভাবে আমরা কিন্তু দাঁড়াবো। সেটা যে দলই হোক, সেটা বিএনপি হোক, জামাত হোক, যে দলই হোক, অন্যায় করবে, দুর্নীতি করবে তার এগেইনস্টে আমরা দাঁড়াবো। সো দাঁড়ালে আমার মনে হয় আর কেউ সাহসও করবে না। বাংলাদেশে যে গণঅভ্যুত্থানটা হয়েছে, আগামী যে নির্বাচনগুলো হবে সেই নির্বাচন পরবর্তী যে নির্বাচিত যে দলগুলো আসবে ক্ষমতায়, তারাও এই টাইপের কাজ করার সাহস করবে না। ডিফারেন্ট আঙ্গিকে যদি করার চেষ্টা করে সেটাও ডিফারেন্ট ভাবে মোকাবেলা করবে এই জেনারেশন। এটা আমি মনে করি। দেন উনি একটা কথা বলেছেন, ধর্মীয় ব্যাপারটা, ধর্ম যার রাষ্ট্রসভার এই মূলনীতির ভিত্তিতে প্রত্যেক ধর্মাবলম্বী নিজ নিজ ধর্ম পালনের পূর্ণ অধিকার ভোগ করবেন। দলমত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে পাহাড়ি ও সমতলের ক্ষুদ্র বৃহৎ সকল জাতিগোষ্ঠীর আ সংবিধান প্রদত্ত সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক মানে যে অধিকারগুলো আছে সেই অধিকারগুলো উনি পাবে কথা বলে। সবচেয়ে বড় বিষয় মুদ্রাস্ফীতি আলোকে শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করাবে। আমি যেটা দেখছিলাম প্রত্যেকটা পয়েন্ট উনি বিভিন্ন বড়, বড় গুরুত্বপূর্ণ বিষয়গুলাকে উনি টাচ করেছেন। বিদ্যুৎ, জ্বালানি মানে খনিজ খাতে দায় মুক্তি আইন সহ সকল কালাকানুন বাতিল করা হবে এবং রাষ্ট্রীয় অর্থনৈতিক রক্তক্ষরণ রোধ করতে হবে। এই ব্যাপারগুলো বিষয়গুলো বলেন। বৈদেশিক সম্পর্কের ব্যাপারে বলেন যে বাংলাদেশের জাতীয় স্বার্থ। উনি এখানে আমি কমপ্লিটলি যেটা দেখলাম স্বার্থের ব্যাপারটা বলছে। মানে জাতীয় স্বার্থ, আমাদের স্বার্থ, দেশের জনগণের স্বার্থ। কোনো ব্যক্তি, দল বা এরকম পারসনকে উনি বলেন নাই। আমার শব্দটা উল্লেখ করেন নাই। জাতীয় স্বার্থের কথা বলেছেন তারেক রহমান। আমি বলছি কেন তারেক রহমানের বক্তব্যটা আপনারা শুনবেন। ভালো লাগবে আপনার। আমার কথা বলছি না, আপনি একটু শুনবেন, দেখবেন খুবই ভালো লাগবে। ক্ষমতার ব্যাপক বিকেন্দ্রীকরণ লক্ষ্যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে অধিকতর স্বাধীন, শক্তিশালী, ক্ষমতাবান করা হবে। এটা একটা চমৎকার ডিসেন্ট্রালাইজেশন যে মাইন্ডসেট। আমরা সবসময় বলি না, ঢাকা কেন মানুষ, ঢাকা কেন, ঢাকা কেন্দ্রিক কেন? সো আল্টিমেটলি এগুলো পরিবর্তন হবে। আমার কাছে মনে হচ্ছে আস্তে, আস্তে এগুলো পরিবর্তন হবে। ডিসেন্ট্রালাইজেশন হবে বাংলাদেশে। সবার ঢাকামুখী হবে না। বাংলাদেশের অন্যান্য জায়গাগুলো উন্নয়ন হবে। আমরা কিন্তু ঢাকা, চিটাগং, খুলনা, সিলেট ৩ থেকে ৪ টা সিটি কর্পোরেশনকে আমরা ডেভেলপমেন্ট বা জানি বা এর উন্নয়ন হয় বেশি। উত্তরবঙ্গের রংপুর থেকে শুরু করে অন্যান্য যেগুলো আছে, কুড়িগ্রার মতো জেলা আমি গিয়েছিলাম। খুবই অবস্থা খারাপ। ওখানে উন্নয়ন নাই, উন্নয়নের ছোঁয়া বলতে নাই। অথচ এখানে ভালো, ভালো নেতা আছে এখনো জাতীয় পর্যায়ে। কিন্তু উন্নয়নটা হয়নি। মানে যথাযথভাবে। সো আমার মনে হয় এই জায়গাগুলো ফোকাস করা হবে যখন একটা ডিসেন্ট্রালাইজেশন কাজ করা হবে। দেন হচ্ছে 1917 এর যুদ্ধেরও কথা বলে চমৎকার। উনি মানে আমি বললাম তো আপনি এই বক্তব্যটা শুনলে প্রত্যেকটা বিষয় আপনাকে টাচ করবে। এত চমৎকারভাবে কেমনে আপনার মনের কথাগুলো ফুটিয়ে তুলতে পারে। ১৯৭১ স্বাধীনতা যুদ্ধে যার অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান ব্যবস্থা করা হবে। রাষ্ট্রীয় উদ্যোগে নিপীড়িত আ নি নিবিড় জরিপের ভিত্তিতে যারা নিপীড়িত ছিল তাদেরকে মুক্তিযুদ্ধের শহীদের একটি তালিকা প্রণয়ন করা হবে এবং তাদের যথাযথ রাষ্ট্রীয় মর্যাদার স্বীকৃতি প্রদান করব। এই ক্ষেত্রে আবারও সেই বিএনপির মতো রাজনীতি এই আওয়ামী লীগের মতো সেই আ মানে মুক্তিযোদ্ধা ভুয়া তালিকা এভাবে করার কোনো সুযোগ থাকবে না। উনি এটা উল্লেখ করেছেন। যুব সমাজের ভীষণ চিন্তা আকাঙ্ক্ষাকে ধারণ করে আধুনিক ও যুগোপযোগী যুব উন্নয়ন নীতিমালা প্রণয়ন করা হবে। দেখেন উনি ক্ষমতায় নির্বাচনে কি আসবে না আসবে সেগুলো পরে বেশি ইলেকশনে কি হবে। কিন্তু উনি একটা চমৎকার প্ল্যানিং দিচ্ছেন দেশের জন্য, জনগণের জন্য। রাষ্ট্রে ক্ষমতায় আমরা জানি বিএনপি এমনিতেই আসবে। বিএনপির যে ভোট বা এখন এই মুহূর্তে মাত্র আওয়ামী লীগও নেই সবকিছু মিলে এখানে অন্য কোনো কিংস পার্টি না আসলে বা কোনো যদি ষড়যন্ত্র না হয়, তৃতীয় পক্ষ বা অপশক্তি যদি এখানে কাজ না করে আল্টিমেটলি বিএনপি আসবে। সেই জায়গায় উনি শিক্ষাক্ষেত্র থেকে শুরু করে সামাজিক, রাষ্ট্রীয়, অর্থনৈতিক জায়গাগুলা এবং হচ্ছে সবচেয়ে বড় বিষয় রাজনৈতিকভাবে কিভাবে দলীয়গুলোকে ট্রিট করা হবে এই ব্যাপারগুলো উনি উল্লেখ করেছেন। সো আমি এগুলোর লিঙ্কটা দিয়ে দিব। এখানে বক্তব্য দীর্ঘায়িত করব না। আমার কাছে তারেক রহমানের সঙ্গে এই কথাগুলো বলেছি আমি। আমার কাছে মনে হলো যে আমি এই কথাগুলো না বললে আমার কাছে কেন যেন আমার মন চাচ্ছে না। মানে আমি না বলে থাকতে পারব না। তারেক রহমান সম্পর্কে আমার আ আমি যতটুকু যেভাবে বেড়ে উঠেছি তার সঙ্গে আমি যে মিডিয়াতে দেখেছি। কারণ এই ১৬ টা বছর তো আমার চোখের সামনে দিয়েই সবকিছু হয়েছে। আমি দেখেছি। আমি রাজনীতি খুব একেবারেই সব শাটেল ব্যাপার না বুঝলেও এই আওয়ামী লীগের মাফিয়া গভর্নমেন্টটা আমি সব দেখেছি। তো তারেক রহমান সম্পর্কে আমি যতটুকুই পড়েছি, স্টাডি করলাম। আমার তারেক রহমানের এখন তার অ্যাটিটিউড, কথাবার্তা, তার যে বক্তব্যগুলো যখন দেখছি গ্রেট। আমার কাছে ভালো লাগছে। আমরা একটা লিডারশিপ আমরা যে একটা দুর্নীতির যে ব্যাপারগুলা সেই জায়গা থেকে আমরা কথা বলবো এবং উনি এটা এখানেও বলেছে পারিবারিক তন্ত্রের ব্যাপারে কথা বলছে। পরিবারতন্ত্র থেকে বেরিয়ে আসতে হবে এই কথাগুলো বলেছেন। এটা খুব ভালো লেগেছে। দেখেন কেউ তো বলে নাই। ২ টার্মের কথাটা এর আগে কে বলেন? তারেক রহমানই বলেছে। পরিবারতন্ত্রের কথা উনি নিজেও একজন পরিবারের সদস্য। জিয়া পরিবার আমরা জানি শেখ মুজিব পরিবার এভাবে আমরা কথাগুলো বলে আসছি। সেই জায়গা থেকে উনি কিন্তু কথাগুলো বলছেন যে পরিবারতন্ত্রের ব্যাপারে আমাদের করতে হবে।
মানে পরিবর্তনটা আমাদেরকে দূর করতে হবে। এই ব্যাপারগুলোর কথা। এগুলো তো আনডাউটেডলি কতগুলো গুড সাইন আমাদের রাজনীতির, তাই না? স্বাস্থ্যর ব্যাপারটা বলেছেন, কৃষি পণ্যের ব্যাপার নিয়ে কথা বলেছে। সার মানে উনি এমন কোনো বিমার চালু করার ব্যাপার বলছেন, অনেক বিষয়গুলো টাচ করছে। এই ৩১ দফাতে খুব ডিটেইলস কথা বলেছে। খুব ভালো লেগেছে। আমার কাছে মনে হচ্ছিল রাজনৈতিক ইশতেহারের মতো অনেকটা জিনিসগুলা এখানে ফুটে আসছে উনাদের দলীয় এই টাইপের। আ দেন হচ্ছে এক জাতীয় মহাপরিকল্পনার প্রণয়নের মাধ্যমে শহর ও গ্রামে কৃষি জমি নষ্ট না করে এবং নগরের জনসংখ্যার ক্রমবর্ধমান চাপ হ্রাস করে পরিকল্পিত আবাসন ও নগরায়ণ নীতিমালা গ্রহণ ও বাস্তবায়ন করা হবে। তথ্য যোগাযোগ ও প্রযুক্তি খাতেও কথা বলেছেন। সো ওভারঅল আপনারা শুনবেন এবং বক্তব্যটা আমি লিঙ্ক দিয়ে দিব আমার ইউটিউব চ্যানেলে, কমেন্ট বক্সে এবং পাশাপাশি হচ্ছে একটু এনালাইসিস করবেন যে আগের তারেক রহমান আর বর্তমান তারেক রহমানের মধ্যে কি পার্থক্য খুঁজে পান কিনা? খুঁজে পেলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালাম